আত্মহত্যা করার জন্য আমার গাড়িটাই পছন্দ হলো আপনার? একজোড়া কাজল পরিহিত চোখ তার দৃষ্টি নিক্ষেপ করলো সামনে থাকা আগন্তুকের দিকে। মুখ থেকে হাতটা সরিয়ে রূপকথা চারপাশটা পর্যবেক্ষণ করলো। হাইওয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে সে। একটা শুকনো ঢোক গিলে রাস্তার একপাশে সরে সেই আগন্তুকের সামনে এসে দাঁড়ালো সে। ওর সামনে দাঁড়িয়ে আছে ফর্মাল পোশাক সজ্জিত একজন পুরুষ। তিনি পর্যবেক্ষণ করতে ব্যস্ত রূপকথা। আপনি আত্মহত্যা করার জন্য এই পথটা বেছে নিলেন কেন? তাও আবার আমার গাড়িটাকে পছন্দ হলো? এতক্ষণ বোধগম্য হলো না বিষয়টা রূপকথার কাছে। গত ২ সপ্তাহ ধরে চলা মানসিক চাপ থেকে বাঁচাতে নিজেকে সবার থেকে দূরে নিয়ে যাবে ভেবে বাড়ি থেকে বেরিয়েছে সে। তবে আত্মহনন নয়, অচেনা কোনো শহরে নিজেকে একাকী সময় দেওয়া তার উদ্দেশ্য ছিল। কিন্তু সব কিছু চিন্তা করতে করতে কখন যে মাঝ রাস্তায় চলে এসেছিল সেটা তার অজানা। অন্তত নম্রভাবে সামনে থাকা মানুষটিকে সে প্রত্যুত্তর করল, নিজেকে শেষ করে দেওয়ার জন্য আপনার গাড়ির সামনে পড়িনি, বেখেয়ালি চলে এসেছি। সামনের মানুষটিকে খেয়াল করল রূপকথার সাজসজ্জা আর হাতে থাকা ব্যাগটার দিকে। পালিয়ে এসেছেন নাকি বিয়ে ছেড়ে? যার সাথে পালিয়ে এসেছেন সেই বা কেমন, আপনাকে একা ছেড়ে দিল রাস্তায়? রূপকথা একবার নিজেকে আপাতমস্তক দেখে নিল। লাল রঙের বেনারসি দিয়ে বউয়ের সাজে সজ্জিত সে। কারো হাত ধরে পালিয়ে আসিনি আমি। শুধু নিজের অমতে অপছন্দের কাউকে বিয়ে করে তাকে ঠকাবো না বলেই নিজের আপনজন ছেড়ে এসেছি আমি। তার মানে যাওয়ার কোনো জায়গা নেই? রূপকথা ডান দিক থেকে বাম দিকে মাথা নাড়ায়, যার অর্থ না। বিরক্ত হয় সামনের মানুষটি। হাতে থাকা হাতঘড়িটা দেখতে চোখের সামনে ভেসে ওঠে 11টা 30। ও মাই গড! নিজের থাকার জন্য সুরক্ষিত না করে, কিছু না ভেবে বাড়ি থেকে এবার যাবেন কোথায়? এত রাতে তো কোথাও হোটেলও পাবেন না। মাথা নামিয়ে ফেলে রূপকথা। সত্যি তো, এই এত বড় অচেনা কলকাতা শহরে কোথায় যাবে সে? তাও আবার এত রাতে। ঝোঁকের বশে ভুল সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন আপনি। আপনার বাড়ির ঠিকানা দিন, আমি আপনাকে পৌঁছে দিয়ে আসি। মাথা তুলে তাকালো রূপকথা। ফিরে যাব বলে তো বাড়ি থেকে বেরিয়ে এতদূর আসিনি আমি। ওয়েট এ মিনিট। এতদূর মিন? বাড়ি কোথায় আপনার? পূর্ব মেদিনীপুর। কলকাতায় পরিচিত কেউ আছে? না। তাহলে আপনি কার ভরসায় পূর্ব মেদিনীপুর থেকে কলকাতায় এসেছেন? মাথা ঠিক আছে আপনার? আমাকে নিয়ে এত ভাবেন না আপনি। এত বড় শহরে কোথাও না কোথাও ঠিক আশ্রয় পেয়ে যাব। অনেক রাত হয়েছে, আপনি বাড়ি যান। চলুন আমার সাথে। কোথায়? আমার বাড়ি। সন্ধিহান চোখে রূপকথা তাকায় তার দিকে। অপরিচিত সেই মানুষটাকে বুঝতে পারে রূপকথার ভাবগতি। আমি খারাপ মানুষ নই, কোনো খারাপ উদ্দেশ্য নেই আমার। রূপকথা একটা শুকনো ঢোক গিলে কেটে কেটে বলে, না মানে, আপনাকে আমি চিনি না মানে। সামনের মানুষটি মুচকি হাসে, তারপর নিজের হাতটা বাড়িয়ে দেয় রূপকথার দিকে। আমি স্বাধীন মিত্র, ভক্তদের আশীর্বাদে বাংলা সিরিয়ালের জগতের একজন অভিনেতা। স্বাধীন পরিচয় পাওয়ার পর রূপকথা অবাক হয়। বাংলা সিরিয়াল একদম দেখা হয় না তার। মুখে মুখে স্বাধীন নামটা শুনলেও মানুষটা চেনেন না। আপনি স্বাধীন? আমাদের ওখানে তো প্রায় প্রত্যেকটা মেয়েই আপনার অন্ধভক্ত। আপনাদের ওখানে সবাই আমাকে চেনে, অথচ আপনি এতক্ষণ চিনতে পারলেন না? আপনাদের ওখানে সবাই চেনে আমাকে, অথচ আপনি এতক্ষণে চিনতে পারলেন না? আসলে টেলিভিশনটা কমই দেখি, তাই সেভাবে। হাত দেখিয়ে রূপকথাকে থামিয়ে দেয় স্বাধীন। বুঝেছি, এবার রাত হয়েছে, এবার চলুন মিস। রূপকথা চ্যাটার্জি। ফাইন, চলুন আমার সঙ্গে। আমার বাড়ি? রূপকথা, আমি এত রাতে আপনার সঙ্গে আপনার বাড়ি গেলে কি ভাববেন? এই নিরাপত্তাহীন রাস্তায় থেকে আমার বাড়িটা আপনার জন্য বেশি নিরাপদ। রূপকথা, চলুন। মিত্রবাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে স্বাধীনা রূপকথা। ফোন করে কাউকে দরজা খুলতে বলে স্বাধীন। মিনিট পাঁচেকের মধ্যে দরজা খুলে দেয় একজন 19-20 বছর বয়সী মেয়ে। দরজা খুলে স্বাধীনের পাশে বিয়ের পোশাক পরা একজন রমণীকে দিকে অবাক হয়ে তাকায়। ভাইয়া, তুই বিয়ে করছিস? স্বাধীন আর রূপকথা পরস্পরের দিকে তাকায়। বাড়ির ভিতরে গিয়ে তোকে সবটা বলবো হিয়া। উনি খুব টায়ার্ড, ওনাকে নিয়ে তোর রুমে যাও, ওনার বিশ্রামের প্রয়োজন। আচ্ছা, এসো আমার সাথে বৌদি। রূপকথার আবার স্বাধীনের দিকে তাকায়। স্বাধীন চোখের ইশারা আশ্বস্ত করে রূপকথাকে, তারপর হিয়ার দিকে তাকায়। ওনার নাম রূপকথা, তোর বৌদি নন উনি। উনি কে? ওকে তোর রুমে নিয়ে যা, ফ্রেশ হয়ে একসঙ্গে ডিনার করব, তখন তোকে বুঝিয়ে বলবো ব্যাপারটা। ঠিক আছে, তুমি আমার সঙ্গে এসো রূপকথা দি। খাবার টেবিলে বসে আছে স্বাধীন, রূপকথা আর হিয়া। মূলত মিত্রবাড়ির সদস্য বলতে স্বাধীন মিত্র আর ওর একমাত্র বোন হিয়া মিত্র। বাবা মা মারা গেছেন বছর তিনেক আগের একটা দুর্ঘটনায়। তারপর থেকে দুই ভাই বোন একা থাকা। স্বাধীনের আপন বলতে শুধু হিয়া আর হিয়ার স্বাধীন। রূপকথার কাহিনী সবটাই বর্ণনা করেছে স্বাধীন হিয়ার কাছে। হিয়া বসে বসে নখ কামড়াচ্ছে। তাহলে এরপর কি করবে ভাইয়া? রূপকথাদের বাড়ির লোকেরা খুব চিন্তা করছে ওনাকে নিয়ে। তুমি একবার তোমার বাড়িতে বরং ফোন করে জানিয়ে দাও না। ওই বাড়িতে আমি আর ফোন করব না। যেই মানুষগুলো আমার দিকটা বুঝলো না, আমি তাদের দিকটা বুঝতে চাই না।
একজন আছে যে আমাকে বোঝে, আমার বৌদি। কাল সকালে বৌদিকে জানিয়ে দেব। স্বাধীন রূপকথার কথাগুলো মন দিয়ে শুনল। মেয়েটার ভিতরে থাকা চাপা কষ্টগুলো সে অনুভব করলো। একটা দীর্ঘশ্বাস ফেলে হঠাৎ হিয়ার দিকে তাকালো। দেখে হিয়াও ওর দিকে তাকিয়েছে। তুই আমার জন্য না খেয়ে বসেছিলি কেন? যখন দেখছিস আমার দেরি হচ্ছে তুই তো খেয়ে শুয়ে পড়তে পারতিস। হিয়া স্বাধীনের কথা মুচকি হাসে। আমি কবে একা খেয়েছি ভাইয়া? দেরি হোক তাড়াতাড়ি হোক, আমার তোকেই চাই। বরাবর দুই ভাই বোন একে অপরকে ছাড়া চলে না। স্বাধীনের যখন 10 বছর বয়স, তখনই তার কাছে এসেছিল তার ছোট্ট বোন। বোনকে পেয়ে সে সব ভুলে বসেছিল। শুধু খাওয়ানোর পর থেকে শুরু করে ডাইপার চেঞ্জ সবই সে নিজের হাতে করেছিল। আর হিয়া দাদা স্বাধীনের সর্বক্ষণের সাথী। অভিনয় জগতে স্বাধীনের পা পড়ছিল হিয়ার দৌলতে। আর আজ সে জনপ্রিয় একজন মুখ। স্বাধীনকে চুপ থাকতে দেখে হিয়া আবার বলে, বাড়িতে বোনটা একা আছে। তোর যে দেরি হবে সেটা একবার ফোন করে বলে দিলে আমি চিন্তা করতাম না। কতবার ফোন করছি দেখছিস সেটা? সরি রে। স্টুডিও থেকে বেরিয়ে ফোনটা সাইলেন্ট মুডে অফ করতে ভুলেই গিয়েছিলাম, তাই খেয়াল করিনি। আর ওনার সাথে কথা বলতে বলতে কথাটা সম্পূর্ণ না করে রূপকথার দিকে তাকালো স্বাধীন। রূপকথা এতক্ষণ দুই ভাই বোনের সম্পর্কের গভীরতা মুগ্ধ হয়ে দেখলো স্বাধীনের শেষ কথায় সে মাথায় নামিয়ে নেই। আমার জন্য আপনাকে অনেক সমস্যায় পড়তে হলো তাই না? সমস্যা না। বিষয়টা হলো আপনার ম্যাচুরিটি কোনো দিকে না ভেবে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। কলকাতার রাস্তা সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই। হ্যাঁ রূপকথাদি, আজকে ভাইয়া না থাকলে কিন্তু তুমি খুব বড় বিপদে পড়তে। এইসব কথাবার্তা শুনে রূপকথার মন খারাপ হয়ে গেল। মেয়ে হয়ে আরেকটা মেয়ের চোখের ভাষা চট করে পড়ে ফেলে গিয়া। আচ্ছা এসব কথা এখন থাক। ভাইয়া দেখ, আজকে সন্ধ্যাতে আমি তোর জন্য কী বানিয়েছি। তুই আবার কিচেনে ঢুকছিস? তোকে না কতবার বারণ করছি আগুনের সামনে যাবি না। আরে রাগ করছিস কেন? বাড়িতে একা একা বসে থাকতে বোর লাগছিল। আর তাছাড়া চাপা মাসি আজ সন্ধ্যার আগেই চলে গেছে। চাপাতি কদিনের জন্য গ্রামের বাড়ি যাবে, তাই ছুটি নিয়েছে। আগে দেখ না কী করছি। হিয়া উৎফুল্ল দেখে স্বাধীন টেবিলে রাখা খাবারের ঢাকনা খুলে। চিড়ের পোলাও দেখে খুশিতে নেচে ওঠে স্বাধীনের মন। চিড়ের পোলাও? কিন্তু তুই কীভাবে বানালি? মায়ের ডায়েরি দেখে। স্বাধীন আর দেরি না করে খাওয়া শুরু করলো। হিয়া রূপকথা আর নিজের প্লেটে পোলাও তুলে দেয়। চোখের ইশারায় রূপকথাকে খেতে বলে রূপকথা খাওয়া শুরু করে। খাওয়া প্রায় শেষের দিক হতে হিয়ার ফোন বেজে ওঠে। হিয়া ফোনটা হাতে নিতে ফোনের স্ক্রিনে উঠবি ডাক্তার নামটা দেখে মুখে হাসি ফুটে ওঠে। স্বাধীন সন্দেহের চোখে তাকায় হিয়ার দিকে। এত রাতে কে ফোন করছে? হিয়া কোনো সংকোচ ছাড়াই বলে, পূজা। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে ঘড়িতে তখন 2:27। রূপকথা গভীর ঘুমে মগ্ন। প্রায় দুটো রাত ঘুমায়নি সে। তার উপর আজ সকাল থেকে মেয়েটার উপর দিয়ে যে যা যাচ্ছে সেই ভেবে হিয়ার জলের সাথে একটা ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দিয়েছিল রূপকথাকে। হিয়া এখন বারান্দা দাঁড়িয়ে ফোন আলাপে ব্যস্ত। কবে ফিরবেন আপনি? কোন দেশে কি আমার জন্য কেউ অপেক্ষা করে বসে আছে? কেন আপনি জানেন না? 3 বছর ধরে কেউ একজন আপনার ফেরার অপেক্ষায় দিন গড়ছে। শোনো বউ, তোমার উডবি ডাক্তার পুরোপুরি ডাক্তার হয়ে একেবারেই দেশে ফিরবে, তার আগে নয়। নিজের ভালোবাসার মানুষটার মুখে বউ ডাক শুনে একরাশ লজ্জা এসে ঘিরে ধরে হিয়াকে। আমি কিন্তু এখনও আপনার বউ হইনি ডাক্তারবাবু। হতে আর কদিন। ডাক্তার লাইসেন্সটা পেয়ে গেলে দেশে ফিরে আমাকে অফিসিয়ালি বউ বানিয়ে নেব। হুম, সেটা করতে আপনাকে অনেক কাঠফোড় পোড়াতে হবে উডবি ডাক্তারবাবু। আমার ভাইয়া তো আর আপনি চেনেন না। তার কাছ থেকে তার বোনকে নিয়ে যেতে হলে অনেক বাধা পেরোতে হবে আপনাকে। আবার যেন বলো না রাজারানির সিনেমাগুলোর মতো অগ্নি পরীক্ষা দিতে হবে আমাকে। সেটা কিন্তু আমি পারবো না। সে না হয় দিলেনই একটু আমার জন্য। না বাবু, তোমাকে পাওয়ার জন্য মরে গেলেও কিভাবে পাবো তোমাকে? তারপর দেখবে ভূত হয়ে তোমার সাথে সংসার করছি। বালাই ষাট, মরবেন কেন আপনি? মরবে তো আপনার শত্রু। তুমি তো দেখছি অভিনেতা স্বাধীন মিত্রের সাথে থেকে ভালোই সিরিয়ালের স্ক্রিপ্ট মুখস্থ করে ফেলছো। অভিনেতার বোন কিন্তু ভালোই অভিনয় জানে। হুম, সে আর কি আমি জানি না? একটু রেগে কথা বললেই তো ম্যাডামের গাল ফুলে যায়। ইনিয়ে বিনিয়ে কিছু না কিছু নিয়ে অভিমান করে বসে থাকে। অভিমান করা সব প্রেমিকাদের অধিকার। আর সেই অভিমান ভাঙানো প্রেমিকদের দায়িত্ব। অপর পাশের মানুষটা শব্দ করে হাসলো হিয়ার শুনে। হিয়ার সেই ছোট ছোট কবিতার লাইনগুলো সে খুব পছন্দ করে। মেডিকেলে এন্ট্রান্সের পর প্রিপারেশন না নিয়ে সাহিত্য অনার্স করতে পড়তে এত সুন্দরী শায়রি বানাও যে আমাদের কবিগুরু হান মারবে তোমার কাছে। উজান, এমন ধারা কথা শুনে হিয়া তো রেগে লাল হয়ে যায়। মুখ ভার করে ফোঁস করে নিঃশ্বাস নিতে থাকে হিয়া। উজান কানাডায় বসে এই মুহূর্তে হিয়ার মুখের অবস্থা কল্পনা করে হেসে ফেলে শব্দ করে। হিয়া তো উজানের হাসি শুনে আরও রেগে যায়। আপনি হাসছেন? তোমার মুখে উজান ডাকটা খুব রেয়ার। একমাত্র রেগে গেলে আপনি আমি উডবি ডাক্তারবাবু থেকে উজান হয়ে যাই। আর এটা শোনার জন্যই তো তোমাকে আমার রাগাতে ভালো লাগে। আপনি না দিন দিন বাজে হয়ে যাচ্ছেন। বাজে আর দেখলে কি, একবার বিয়েটা হোক, দেখবো এই উজান কতটা বাজে হতে পারে। অসভ্য।
ঠিক আছে, আমি বাজে অসভ্য সব, কিন্তু এতক্ষণে অনেক কথা হলো। হিসাব মতো ইন্ডিয়াতে এখন রাত ৩টে বাজে। ঘুমাটা কখন হবে শুনি? কোচিং থেকে ফিরে সন্ধ্যা ৬টা থেকে ১০টা পর্যন্ত ঘুমিয়েছি। এখন ঘুম কিছুতেই আসবে না। সেটা বললে তো হবে না হিয়া। আজকে সারাদিন কথা হয়নি বলে এত রাত অবধি কথা বলছি। নাহলে কখন রেখে দিতাম, চুপচাপ ফোন রেখে ঘুমাতে যাও। আর একটু কথা বলি, রাত জেগে তো। আপনি রাত জেগে আমার সাথে কথা বলেন। আজকে না হয় আমি একটু জাগলাম। আমার রাত জাগা অভ্যাস আছে, তোমার নেই। এরপর শরীর খারাপ করলে আমার বউকে দেখার কেউ নেই। সম্বন্ধীবাবু তো সারাদিন স্টুডিওতে পড়ে থাকে। বোনকে দেখার সময় আছে তার? দেখুন, আমি সব কিছু মানতে পারি, কিন্তু আমার দাদার নামে খারাপ কথা মানতে পারি না। প্লিজ বলবেন না এরকম কথা। উজান হাসলো। এই মেয়েটা ভাইয়া বলতে পুরো পাগল। ভাইয়ার জন্য সে ওকেও ছেড়ে দিতে পারে। এই নিয়ে খুব ভয় হয় তার। যদি না মেনে নেয় স্বাধীন উজানকে, তখন তো আর কিছুই করার থাকবে না। শোনো বউ, যদি এমন কোনো দিন আসে যে তোমার ভাইয়া আর আমার মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হয় তোমার, তাহলে কাকে বাঁচবে তুমি? হিয়া দীর্ঘশ্বাস ফেলল। এই প্রশ্নের উত্তর যে তার কাছে নেই। উজান আর স্বাধীন দুজনে ওর হৃদয়ের অধিকারী। দুজনের আলাদা করে যে ওর হৃদয়টা ভেঙে যাবে। ফুপিয়ে কেঁদে উঠল হিয়া। হিয়ার কান্নার শব্দে থতমত খেয়ে গেল উজান। সরি সরি বউ, আমার এই কথাটা বলা উচিত হয়নি। আমি কোনোদিনও আর এই কথা বলবো না। তোমার ভাইয়া আমাকে না মানলেও আমি তোমার ভাইয়ার পায়ে পড়ে থাকবো, ঠিক তোমার ভাইয়ার মন জয় করব। দুজনের মধ্যে একজনকে বেছে নেওয়ার মতো দিন তোমার জীবনে আসতে দেব না কোনোদিন, আই প্রমিস। মনে থেকে যেন। জো হুকুম মহারানী, এবার ফোন রেখে ঘুমিয়ে পড়ো। গুড নাইট। হুম। কী হুঁ হুঁ করছো, বলো গুড নাইট। আপনার ওখানে তো এখন সন্ধ্যা, তাই আমি শুভ সন্ধ্যা বলবো। আচ্ছা রাখি। রাখি। ফোন আলাপ শেষে ব্যালকনি থেকে রুমে আসে হিয়া। রূপকথা গভীর ঘুমে মগ্ন। মুচকি এসে ফোনটা চার্জে লাগিয়ে রূপকথার পাশে শুয়ে পড়ে হিয়া। অপর প্রান্তে কানাডার একটা অ্যাপার্টমেন্টে ৫ তলায় বসে আছে উজান। পুরো নাম উজান চ্যাটার্জি। বয়স ২৬। পড়াশোনায় মেধাবী উজান ৩.৫ বছর আগে এমবিবিএস শেষ করে এমডি করার উদ্দেশ্যে ২.৫ বছর আগে পাড়ি জমিয়েছে সুদূর কানাডায়। হৃদয় বিশেষজ্ঞ উজান চ্যাটার্জি পড়াশোনায় প্রায় শেষের পথে। কলটা কেটে ফোনটা বুকে জড়িয়ে নেয় উজান। খুব শীঘ্রই তোমাকে নিজের করে নিতে আসছি বউ। অফিসিয়ালি বউ বানিয়ে নিব অতি শীঘ্রই। ব্রেকফাস্ট টেবিলে বসে আছে হিয়া। স্বাধীন ঘুম থেকে উঠে জিমে গেছে। ঘড়িতে এখন বাজে সকাল ৯টা। এইমাত্র হিয়া ঘুম থেকে উঠে নিচে নেমেছেন। এসে কিচেনে রূপকথা দেখে অবাক হয় সে। তুমি কিচেনে কী করছো রূপকথা দি? কাজ করতে করতে উত্তর দেয় রূপকথা। তোমার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। হিয়া টেবিল থেকে উঠে উৎসাহের সহিত কিচেনে যায় রূপকথা কী রান্না করছে দেখতে। কিন্তু কিচেনে ঢুকে মাথায় হাত পড়ে হিয়ার। এটা তুমি কী করছো রূপকথা দি? ভাইয়া এসে এসব খাবার দেখলে রেগে যাবে। কেন? লুচি আলুর দম খারাপ কি? আসলে তোমরা কাল বলেছিলে না তোমাদের কাজের মাসে ছুটি নিয়েছে, তাই আমি ভাবলাম আমি রান্নাটা করি। লুচি আলুর দম খারাপ নয়, আমার খুব প্রিয়, কিন্তু ভাইয়া এসব অয়েলি ফুড একদম খায় না। খুব হেলথ কনসাস আমার ভাইয়া। লজ্জায় জিভ কাটে রূপকথার। এ বাবা, আমার একবার তোমাকে জিজ্ঞাসা করা উচিত ছিল। আসলে তুমি ঘুমাচ্ছিলে বলে আর ডাকিনি। ঠিক আছে, তুমি যখন লুচি আলুর দম বলেই ফেলেছো, ওটা ফ্রিজে লুকিয়ে রাখো। ভাইয়া কাজে চলে গেলে আমরা খেয়ে নেব। আমি বরং ভাইয়ের জন্য কিছু বানিয়ে ফেলি। তুমি আমাকে বলো কী বানাতে হবে, আমি করে দিচ্ছি। কি বানানোর কথা হচ্ছে এখানে? স্বাধীনের গলার স্বর শুনে হিয়া রূপকথা পিছন ফিরে লুচি আর আলুর দমের প্লেটটা লুকোতে ব্যস্ত হয়ে পড়ে। ওদের দেখে স্বাধীন ভুরু কুচকে তাকায়। আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠলি কেন? কই না তো। আচ্ছা তোরা বস, আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। দুপুর থেকে চাপাতির একটা ভাইজি আসবে কাজ করতে। রূপকথা আর হিয়া দুজনের মুখে চাওয়াচাই করে একসঙ্গে বলে উঠল, না। দুজনে একত্রে না শুনে স্বাধীন একটু কেঁপে উঠল। তারপর কিছু একটা গন্ডগোল পেকেছে বুঝতে পেরে কিচেনের দিকে যায়। স্বাধীন আসতে দেখে হিয়া আর রূপকথা একটু নড়েচড়ে দাঁড়ায়। আপনারা দুজন কিচেনে কি করছিলেন? কিছু না। হিয়া, কি করছিলি? ভাইয়া, আমার একটা রিকোয়েস্ট রাখবি? হ্যাঁ, বুঝতে পেরেছি। দুজনে মিলে কিছু একটা গন্ডগোল পাকিয়েছিস, বল কী রিকোয়েস্ট? ভাইয়া, আসলে আজ না আমার লুচি আলুর দম খেতে ইচ্ছে করছিল, তাই রূপকথাদের দিকে বলতে লুচি আলুর দম বানিয়েছে। আজকের দিনটা একটু কষ্ট করে এগুলো খেয়ে নিবি, শুধু আজকের দিনটা। স্বাধীন একবার রূপকথার দিকে তাকায়। রূপকথা স্বাধীনের উত্তর শোনার জন্য ওর মুখেই চেয়ে আছে। তারপর হিয়ার দিকে তাকায়। বোনের কোনো অনুরোধ ফেলার সাধ্য ওর নেই। একটা চওড়া হাসি খেলে যায় স্বাধীনের মুখে। আচ্ছা রূপকথাদি, তুমি বাড়ি থেকে চলে এলে কেন বিয়ে ছেড়ে? তোমার কি বয়ফ্রেন্ড আছে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ বইটা হাত থেকে নামিয়ে রাখলো রূপকথা। না, বয়ফ্রেন্ড নেই, তবে আছে একজন যাকে আমি সেই বয়ঃসন্ধিকাল থেকে ভালোবাসি। হিয়া কৌতূহল দৃষ্টিতে তাকালো রূপকথা দিকে। মানে? মৃদু হাসল রূপকথা। হিয়ার আজকে কোচিং নেই, তাই দুজনে বসে বই নিয়ে হিয়ার পড়াশোনার বই আর রূপকথার গল্পের বই পড়ছিল। আজ থেকে প্রায় ১৫ বছর আগের ঘটনা। একটা মানুষের কথার প্রেমে পড়েছিলাম। সেই মানুষটা হয়তো আমাকে ভালোবেসেছিল। হয়তো বলছে কেন? একতরফা ছিল তোমার ভালোবাসা? না।
না, দুই তরফাই ছিল। ধীরে ধীরে দুজন দুজনের প্রতি মুগ্ধতা যেন বাড়ছিল। ওর বাবা ছিলেন পুলিশ কর্মকর্তা। আমরা দুজন মাধ্যমিক দেওয়ার পর ওর বাবা ট্রান্সফার হয়ে চলে গিয়েছিল। সেই মানুষটা আমাকে ছেড়ে তবে যাওয়ার আগে বলে গিয়েছিল সে ফিরে আসবে একদিন। তাই তো আজ ২৮ বছর বয়সে এসেও তার ফেরার আশায় দিন গুনছি। সেই অপেক্ষায় শেষ কোথায় নেই আমার। তার সাথে যোগাযোগের করার কোনো মাধ্যম নেই তোমার কাছে? অ্যাটলিস্ট ফোন নাম্বার তো থাকবে। তখন ফোন অতটা অ্যাভেলেবেল ছিল না। তারপর মাধ্যমিক দেওয়া ছেলেমেয়েদের কাছে তো নয়। তবে ওর বাবার নাম্বার ছিল। একদিন ফোন করেছিলাম, কিন্তু নাম্বারটা বন্ধ ছিল। ওনার বাবার কোথায় ট্রান্সফার হয়েছিল সেটা জানো? এই শহরে। হিয়ার মুখে হাসির ঝিলি ফুটে ওঠে। তাহলে তো আমরা তাকে খুঁজে বার করতে পারি। তোমার কাছে তার কোনো ছবি আছে? রূপকথা মলিন হাসে, কারণ সে জানে এত বড় শহরে ১২ বছর আগের চেনা সেই মানুষটিকে খুঁজে পাওয়া অসম্ভব। আছে একটা পাসপোর্ট সাইজের ফটো, কিন্তু ছোটবেলার। আমরা ওই ছবি দিয়ে তাকে খুঁজে বের করব। আমার চেনাশোনা একটা পুলিশ কাকু আছে, ওনার হেল্প নিতে পারবো। একটা দীর্ঘশ্বাস ফেলে রূপকথা। অপেক্ষা করতে করতে সে ক্লান্ত। তাই আর বেশি আগ্রহের উপস্থিতি নেই ওর মধ্যে। এইসব করে কিছু লাভ হবে না হিয়া। সব হবে। পৃথিবীটা গোল, কোথাও না কোথাও ওনাকে খুঁজে পেয়েই যাব। আচ্ছা, ওনার নাম কি? অধিরাজ ভট্টাচার্য। আচ্ছা, আজই আমি কথা বলবো পুলিশ আঙ্কেলের সাথে। ওদের কথার মাঝে কলিং বেল বেজে ওঠে। হিয়া আর রূপকথা নিচে নামে। ততক্ষণে কাজের মেয়েটি দরজা খুলে দিয়েছে স্বাধীনকে। স্বাধীন সোফায় বসে বসে জল খাচ্ছে। রূপকথাকে দেখে জিজ্ঞাসা করলো, বাড়িতে ফোন করেছিলেন আপনি? রূপকথা ডানে বামে মাথা নাড়ায়, যার অর্থ না। তারপর নিজেই বলে, আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিবেন মিস্টার মিত্র? রূপকথার কথা শুনে জলের গ্লাসটা হাত থেকে নামিয়ে টেবিলে রাখে স্বাধীন। দেখুন, আমি একজন অ্যাক্টর। ইন্ডাস্ট্রি ছাড়া অন্য কোথাও তেমন যোগাযোগ আমার নেই। শুধু একটা কাজের ব্যবস্থা করে দিন। সেটা যেমন ইচ্ছে হলেই চলবে। আচ্ছা, আমি দেখব। এই ভাইয়া, তুই এখন কোথায় গিয়েছিলি রে? তোর তো আজকে অফ ডে। মিডিয়া থেকে ডেকেছিল একটা ইন্টারভিউর জন্য। কেমন হলো ইন্টারভিউ? ২-৩ দিনের মধ্যে ইউটিউব চ্যানেলে আপলোড করবে, দেখে নিস। ও ভাইয়া, আমি তো ভুলেই গেছিলাম। তোর মনে আছে তো? আজ কী বার? আমার বিকেলে একটা কাজ আছে, তোরা রেডি থাকিস। আমি কাজ শেষ করে তোদের নিয়ে যাব। অবিবাহিত ২টো সপ্তাহ। রূপকথার জন্য কোনো কাজের সন্ধান না পেয়ে শেষমেশ নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে রূপকথাকে রেখেছে স্বাধীন। হিয়ার জোড়াজুড়িতে রূপকথাকে বাড়ি ছেড়ে কোথাও যেতে পারেনি। হিয়া রূপকথাকে বলেছে যতদিন না অধিরাজের সন্ধান পাচ্ছে ততদিন যেন রূপকথা এই বাড়িতে থাকে। ঘড়ির কাঁটা এখন ৭-এর ঘরে। রূপকথা স্বাধীনের সঙ্গে ওর কাজের জায়গায় গেছে। হিয়া বাড়িতে আসে, সঙ্গে কাজের দিদি চাপা। এই সন্ধ্যায় সময়টা সে নিশ্চিন্তে কথা বলতে পারে উজানের সাথে। আজকেও তার অন্যথা হয়নি। কানাডায় এখন সকাল ১০টা। ভিডিও কলে কথা বলছে দুজন। তোমার প্রিপারেশন কেমন? এক্সাম তো ১ মাস পর তো এক্সাম। আপনার কি আর পড়াশোনা ছাড়া কোনো কথা নেই? তাবো কি কথা শুনতে চাও বলো? প্রেমের কথা? আপনি আর শুধরাবেন না, বলুন। একজন ডাক্তার মানুষ কোথায় মুখে লাগাম টেনে কথা বলবে তা না? কী সব কথা বলছে? তোমার কাছে যদিও মুখে লাগাম টানতে হয়, তাহলে তো খুব মুশকিল বউ। তোমার ভাইয়া তাহলে আর মামা ডাক শোনা হবে না। উজানের এমন কথায় হিয়ার কানের পাশটা গরম হয়ে যায়। লজ্জায় নিজেই মুখ ঢেকে নেয়। হিয়াকে লজ্জা পেতে দেখে শব্দ করে হাসে উজান। উজানের হাসি দেখে হিয়া চটজলদি ক্যামেরাটা অফ করে দেয়। দেখলে তো, এই কথাগুলো তোমার ভালো লাগে না। তাহলে কি করি বলো তো এবার আমি? আপনি পড়াশোনার কথাই বলুন, ওগুলোই সরাই ভালো। এই তো পথে এসেছো, এবার ক্যামেরা অন করো আগে। হিয়া ফোনের ক্যামেরাটা অন করে সিরিয়াস মুডে বসে শুনতে থাকে উজানের কথা। দেখো হিয়া, তোমাকে প্রথম থেকেই বলছি সরকারি মেডিকেল কলেজে চান্স পেতেই হবে, কারণ শুধু যোগ্য স্টুডেন্টরা এই চান্সটা পায়। গত ২ বছর ক্র্যাক করতে পারিনি, এবার আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার মুখ রাখার। আমার নয়, তোমার ভাইয়ের। তোমাদের টাকা পয়সার অভাব নেই। তুমি চাইলে লক্ষ লক্ষ টাকা দিয়ে নন গভর্নমেন্ট কলেজে ভর্তি হয়ে যেতেই পারতে। কিন্তু আমি তোমায় বারণ করছি, কারণ সেখানে তুমি প্রতিযোগী পাবে না, এতে তোমার আগ্রহ কমবে। ভাই? ভাই শব্দটা শুনে দরজার দিকে তাকায় হিয়া। রূপকথা দাঁড়িয়েছে অবাক দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে। কখন এলে তুমি রূপকথা দি? কই, টের পেলাম না তো। রূপকথা গুটি গুটি পায়ে রুমে ঢুকে বিছানায় ব্যাগ রেখে ফোনের দিকে আঙুল বাড়ি হিয়াকে জিজ্ঞাসা করে, ওর সাথে তোমার কি সম্পর্ক হিয়া? ও উজান, তোমাকে যার কথা বলেছিলাম ও সে। রূপকথা ঝট করে ফোনটা কেড়ে নেয় হিয়ার থেকে। এসব কি ভাই? তুই হিয়াকে ভালোবাসিস? এই কথাটা তুই সবার থেকে কাছে লুকিয়ে গেলি? তুমি ওই বাড়িতে কি করছো? শুনেছিলাম তুমি নাকি বিয়ে ছেড়ে পালিয়ে গেছিলো, আর এখন তুমি ওই বাড়িতে। ও গড! তাহলে কি তুমি হিয়ার দাদার সাথে? ভাই, তুই যেটা ভাবছিস তোকে আমি পরে সবটা খুলে বলবো। এখন তুই আমাকে বল, এসব কতদিন ধরে চলছে? উজান মুখটা গাম্ভীর্যতা ছেড়ে বলে, সেই কৈফিয়ত তোমাকে দিতে বাধ্য নই আমি। উজানের কথা শুনে চোখের জল চলে আসে রূপকথার। তা দেখে মন গলে না উজানের। রূপকথাকে কাঁদতে দেখে হিয়া রূপকথার হাত থেকে ফোনটা নেয়। কি হচ্ছে কি? কেন এরকম ব্যবহার করছো রূপকথাদের সাথে? কত কষ্ট পাচ্ছে দিদি? এখনই সরি বলুন। হিয়ার কথা শুনে উজান আরও রেগে যায়।
এই বিষয়ের মধ্যে তুমি ঢুকতে যেও না হিয়া। তুমি আমাদের সম্পর্কে কতটুকু জানো যে এইসব কথা বলছো? অন্তত আমার এই বিষয়টার মধ্যে আমি কারো ইন্টারফেয়ার টলারেট করব না। বিষয়টা মাথায় ঢুকে নাও, মনে থাকবে। কাঁপা কাঁপা গলায় দুটো শব্দ উচ্চারণ করে ফোনটা কেটে সুইচ অফ করে দেয় হিয়া। তারপর নিজেকে যথাসাধ্য কঠিন করে রূপকথাদের দিকে ফিরে তাকায় হিয়া। উনি তোমার ভাই? তুমি বলনি তো তোমার একটা ভাইও আছে? রূপকথা বিছানায় বসে হিয়াও গিয়ে ওর পাশে বসে। আমরা 3 ভাই বোন, দাদা, আমি আর ভাই। দাদা আর আমার বয়সের পার্থক্য 7 বছর হলে ভাইয়ের সাথে আমার বয়সের পার্থক্য মাত্র 2 বছর। তুমি ওর কথা কষ্ট পেও না হিয়া। ওর কথার পিছনে অনেক বড় একটা অতীত আছে। অতীত? অতীত। ও আমার। রূপকথাকে কথাটা শেষ করতে দেয় না হিয়া। হাত দেখে থামিয়ে দেয়। তোমাদের পারিবারিক বিষয় নিয়ে কোনো কথা আমি শুনতে চাই না রূপকথাদি। ভাইয়ের বিষয়ে সবটা জানার অধিকার তোমার আছে হিয়া। একটা তাচ্ছিল্য হাসি আসে হিয়া। অধিকার? তোমার ভাইয়া যেদিন মনে হবে আমাকে জানানো উচিত সেদিন তোমার ভাইয়ের মুখ থেকে শুনবো সবটা, তার আগে নয়। গত 2 দিন যাবৎ কোনো যোগাযোগ নাই হিয়া আর উজানের মধ্যে। অভিমানী হিয়া ভেবেই নিয়েছে উজান যতক্ষণ না ফোন করছে সেও ফোন করবে না। কিন্তু হিয়ার সেই আশায় জল ঢেলে দিয়ে 2 দিন কোনো যোগাযোগ করেনি উজান হিয়ার সাথে। এই নিয়ে ভিতরে ভিতরে শেষ হয়ে গেল। ভাইয়ের কাছে সে আগের হাসি খুশি হিয়াই আছে। বাহিরাগত কোনো আচরণে মনের অন্দরে চলা যুদ্ধটা আঁচড় কাটতে পারেনি। রুমে বসে বই নিয়ে বসেছে হিয়া। এই সময় রূপকথা আসে ওর কাছে। ভাইয়ের সাথে কথা হয়েছে হিয়া? একবার রূপকথাকে আর চোখে দেখে নিয়ে আবার পড়ায় মন দিল হিয়া। উজান সে সেদিনের পর আর ফোন করেনি, এটা রূপকথা থেকে লুকিয়ে রেখেছে। হ্যাঁ, একটু আগে কথা হলো ওনার সাথে। রূপকথা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বিছানায় গিয়ে বসলো। আজকে ভাইয়ের সাথে যাওনি কেন তুমি? আজকে ওনার কোনো একটা ক্যাফেতে কারোর সাথে মিট করার আছে। আমি রেডি হয়েছিলাম কিন্তু উনি আমাকে যেতে বারণ করলো। ভুরু কুচকে রূপকথার দিকে তাকায় হিয়া। তুমি তো ভাইয়ের সাথে সব জায়গাতে যাও, আজ এমন কার সাথে দেখা করতে যাবে তোমাকে নিয়ে গেল না? রূপকথা শব্দ করে হাসলো। হয়তো তোমার হবু বৌদি। বৌদি? কি জানি বাবা। আজকাল তোমার ভাইয়া তো দেখছি শর্ট দেওয়ার ফাঁকে ফাঁকে এসে ফোনে কথা বলে কারোর সাথে। ভাইয়া প্রেম করছে আর আমাকে বললো না? শোনো রূপকথা দি, তুমি আমার ভাইয়ের সাথে সবসময় থাকো, তাই তোমাকে খুঁজে বার করতে হবে আমার বৌদিটাকে। আমি? আমার জন্য এটুকু করতে পারবে না? অবশ্যই পারবো। আমি তোমার রায়বাঘিনী ননদিনী, আমার মিষ্টি ভাবিপুত্রর জন্য এইটুকু করতে পারি। রূপকথার কথায় মুখে হাসি কুচকে অসহায়ের মতো করে ফেলে হিয়া। ও রূপকথা দি, আমি না এই শক্ত শক্ত বাংলা বুঝি না। কি একটা বললে? ভাতৃবধূ? ভাতৃবধূ মানে ভাইয়ের বউ। আচ্ছা ঠিক আছে, সে পরে দেখা যাবে। তুমি এখন আমার বৌদিকে খোঁজ আর আমি আমার জামাইবাবুকে। রূপকথা জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায় হিয়ার দিকে। হিয়ার কোন দিদি আছে বলো তো? ও আগে শোনেনি। তাহলে জামাইবাবু কোত্থেকে গেল? জামাইবাবু? হ্যাঁ, অধিরাজ ভট্টাচার্য, তোমার উঠবি বর আর আমার উঠবি জামাইবাবু। ঘড়ির কাঁটা টিকটিক শব্দ ঘুরে যাচ্ছে। এখন ঘড়িতে কাটায় 12:17 আজ রূপকথা অন্য রুমে শুয়ে আছে। হিয়া পড়াশোনার ক্ষতি হচ্ছে ভেবে রূপকথা নিজেই এই সিদ্ধান্ত নেয় এবং স্বাধীনকে জানাতে সেও সহমত দেয়। হিয়া এখন নিজের রুমে বিছানায় শুয়ে মনোযোগ সহকারে পড়ছে। মাঝে মাঝে উজানের কথা মনে পড়লে দুফোঁটা চোখের জল ফেলছে, আবার চোখের জল মুছে পড়াশোনায় মনোযোগী দিচ্ছে। হঠাৎ একটা শব্দ কানে ভেসে আসলো। এদিক ওদিক মনের ভুল ভেবে আবারও বইয়ের দিকে চোখ ফেরায়। এবার শব্দটা একটু জোরেই হয়। হিয়া খানিকটা ভীত হয়ে বিছানা ছেড়ে উঠে বারান্দায় দাঁড়ায়। কে? হঠাৎ হিয়ার চোখ যায় পাইপের দিকে। একটা ছায়ামূর্তি দিকে আঁতকে উঠে হিয়া। কে? কে ওখানে? সিকিউরিটি, সিকিউরিটি। দুবার গার্ডদের ডাকার পর 3বারের বেলায় সেই ছায়ামূর্তি হিয়ার মুখ চেপে ধরে। আরে, চিৎকার করছে কেন এটা? আমি উজান। হিয়া উজানের ওর হাতটা সরাতে ইশারা করলে উজান হাতটা সরিয়ে। আপনি এখানে? মানে? আমি বুঝতে পারছি না। আপনি তো কানাডায়, আবার এখানে কিভাবে সম্ভব? কি হয়েছে ম্যাডাম? আপনি ডাকলেন কেন? নিচ থেকে সিকিউরিটির ডাকটা শুনে হিয়া তাড়াতাড়ি উজানকে ঠেলে রুমে পাঠায়। না দাদা, কিছু না। গেটের ভিতরে একটা কুকুর ঢুকছে, ওকে কিছু খেতে দাও। আচ্ছা ম্যাডাম। সিকিউরিটি চলে গেলে হিয়া এদিক ওদিক ভালো করে দেখে নিয়ে রুমে ঢুকে ব্যালকনির দরজাটা বন্ধ করে দেয়। উজান এসে হিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে। আই এম সরি বউ, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, প্লিজ ক্ষমা করে দেও। উজান হিয়াকে জড়িয়ে ধরলেও হিয়া পাথরে নিয়ে দাঁড়িয়ে থাকে। উজান হিয়াকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে ওকে ছেড়ে দিয়ে নিজের দুহাত দিয়ে ওর গাল দুটো ধরে। আমার একটা খুব খারাপ অতীত আছে হিয়া, যেটা আমি তোমাকে কোনোদিন সাহস করে বলে উঠতে পারিনি। আমার ভয় হতো আমার অতীত জেনে যদি তুমি হারিয়ে যাও আমার থেকে। আমি তোমাকে হারাতে পারবো না হিয়া, কোনো কিছুর বিনিময়ে হারাতে পারবো না আমি তোমায়। এতটুকু বিশ্বাস নেই আমার প্রতি আপনার? আমি তোমাকে আজ সব বলবো, সব। আপনি এই জন্য সুদূর কানাডা থেকে তড়িঘড়ি করে ছুটে এলেন? ইজান হিয়ার ঠোঁটে আঙুল রেখে থামিয়ে দেয় হিয়াকে। হিয়াও চুপ হয়ে যায়। কয়েক মুহূর্ত নীরবতা বিরাজ করে দুজনের মধ্যে। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে চোখের ভাষা বুঝতে চেষ্টা করে। হঠাৎ দরজা ধাক্কানোর শব্দে ঘোর কেটে যায় দুজনের।
বোন কি হয়েছে? চিৎকার করছিলি কেন? দরজা খোল। হিয়া, হিয়া তুই ঠিক আছিস হিয়া? স্বাধীন ক্রমাগত রাখতে থাকে। হিয়া ভীত দৃষ্টিতে তাকায় উজানের দিকে। চিন্তা করো না, আমি ওয়ার্ড্রপে লুকিয়ে পড়ছি, তুমি গিয়ে দরজাটা খোলো। না, ওখানে আপনার কষ্ট হবে। আপনি এক কাজ করুন, ওয়াশরুমে গিয়ে লুকিয়ে পড়ুন। উজান হিয়ার কথা মতো ওয়াশরুমে চলে যায়। হিয়াও নিজেকে স্বাভাবিক করে দরজা খুলে সঙ্গে সঙ্গে হুড়মুড়িয়ে স্বাধীন রুমে ঢুকে পড়ে। তোর ঘরে কেউ ঢুকেছে? আমার ঘরে? না না, কেউ ঢুকেনি। স্বাধীন কথা বলতে বলতে ছোট ব্যালকনির দিকে। আমি কাউকে একজনকে দেখছি এই দিকে আসতে। না ভাইয়া, কেউ আসেনি। তুই আমাকে নিয়ে এত চিন্তা করিস বলেই তো এটা মনে হচ্ছে। এটা তোর মনের ভুল। কেউ নেই এই রুমে। আর কেউ থাকলে আমি কি টের পেতাম না? আমি তো জেগেছিলাম। ও, আমার মনের ভুল হবে। ঠিক আছে, তুই পড়, আমি আসছি। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। গুড নাইট। হুম। স্বাধীন চারিদিকে চোখটা বুলিয়ে রুম থেকে বের হতে যায়। হিয়া দরজা বন্ধ করে দরজায় ঠেল দিয়ে একটা দীর্ঘশ্বাস পেলে হাঁপ ছেড়ে বাঁচল। তারপর উজান পা টিপে টিপে বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। এবার বলুন কি বলবেন? দাঁড়াও, আগে একটু ভয়টা কাটাই। তোমার ভাইয়া আমাকে দেখেছেন তাহলে? যখন আমি পাইপ বেয়ে উঠি। আপনি এই রিস্কটা না নিলেও পারতেন। আপনি বলতেন কাল দেখা করার কথা। এভাবে লুকিয়ে আসা আপনার উচিত হয় নাই। উজান হিয়ার গালে হাত রাখে। তুমি যে আমার উপর অভিমান করছো, তাই জন্য তো এয়ারপোর্ট থেকে ফ্ল্যাটে এস রেখে তোমার কাছে চলে এসেছি। আমার আসার কথা ছিল আরও 2 সপ্তাহ পর। আপনি আমার জন্য ডিগ্রি কমপ্লিট না করে চলে এসেছেন। তোমাকে উঠবি। ডাক্তারবাবু পুরোপুরিভাবে ডাক্তারবাবু হয়ে ফিরছেন। ডক্টর উজান চ্যাটার্জি হার্ট স্পেশালিস্ট। হিয়ার চোখে মুখে আনন্দের ঝিলিক ফুটে ওঠে। সব অভিমান ভুলে জড়িয়ে নেয় উজানকে। সত্যি আপনি কার্ডিওলজিস্ট হয়ে গেছেন? হুম। কংগ্রাচুলেশন ডাক্তারবাবু। এবার তোমাকে তো আসল কথাটা শুনতে হবে হিয়া। হিয়া উজানকে ছেড়ে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায় উজানের দিকে। এই আনন্দের সময় কষ্টের কথা মন খারাপ না করলেই আপনি? না হিয়া, জীবনের সুখ দুঃখ একে অপরের পরিপূরক। সবটা মানতে হবে হাসি মুখে। তুমি শুনবে তো আমার কথাগুলো? বলুন। রূপকথা চ্যাটার্জি, রূপঙ্কর চ্যাটার্জি আর আমার নিজের দাদা দিদি নয়। দে আর মাই স্টেপ ব্রাদার অ্যান্ড সিস্টার। চারদিকে শুনশান নীরবতা। দূর থেকে শুধু ভেসে আসছে ঝিঝি পোকার ডাক। ঘড়িতে এখন রাত 1:03। উজান আর হিয়া বিছানার 2 প্রান্তে অন্যদিকে তাকিয়ে আছে। জানো হিয়া, আমার মা বাবার বিয়ে হয়েছিল আজ থেকে 35 বছর আগে। ভালোবেসে বিয়ে করছিল ওনারা। বিয়ের প্রথম 2 বছর ভালোই কাটছিল, কিন্তু তারপর শুরু হলো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সমালোচনা। তখনকার যুগ, বিয়ে 2 বছর হয়ে গেলেও কোনো বাচ্চা হচ্ছিল না। মেয়ের নিশ্চয়ই কোনো সমস্যা আছে, ইত্যাদি ইত্যাদি কথা। কিন্তু আমার মা বাবা সেসব কথাকে পাত্তা না দিয়ে সংসার করতে লাগলো সুখে শান্তিতে। কিন্তু সমস্যা বাঁধল বিয়ের 5 বছর পর। এতটুকু বলে থামলো উজান। তার চোখের কোণে চিকচিক করে জলটা দেখতে পেল না হিয়া। উজানের চোখে মুখে ভাসছে তার ছিল একটা ছাপ। কিছুটা বিরক্তি নিয়ে আবার বলতে শুরু করলো। বাবার বিহেভিয়ার হঠাৎ করে চেঞ্জ হতে থাকলো। সারাদিন নাকি মায়ের সাথে ঝগড়া করতো, কথা শোনাতো। এরকম চলতে চলতে এক একদিন একটা মেয়ে নিয়ে বাড়ি এলেন। সাথে ছিল একটা 5 বছরের বাচ্চা ছেলে। মায়ের সব বিশ্বাস ভরসা ঠুনকো করে দিয়ে বাবা দ্বিতীয় স্ত্রী নিয়ে ঘরে ঢুকলেন। তখন থেকে শুরু হলো আমার মায়ের উপর অত্যাচার। ওনার দ্বিতীয় স্ত্রী মায়ের উপর অত্যাচার শুরু করলেন। আমার মা তবুও মুখ বুজে সহ্য করে থেকে গিয়েছিলেন দাদুর জন্য। 2 বছর পেরিয়ে গেল, ওনাদের একটা মেয়ে হলো। বাবার খুব আদরের ছিল দিদিভাই। দিদিভাইয়ের যখন 1 বছর বয়স, তখন আমি মায়ের পেটে। বাবার ভুল কারণে এটা ঘটেছিল। আমার জন্মটা ছিল আনওয়ান্টেড। উজানের গলাটা ধরে আসে। গলার কান্নার শব্দ পেয়ে হিয়া তাকায় উজানের দিকে। উজান মাথা নিচু করে বসে আছে। উজান, হিয়া বিছানা থেকে নেমে উজানের পায়ের কাছে গিয়ে বসে। উজানের হাত দুটো আঁকড়ে ধরেও। কেন? বাবা মার কাছে তার সন্তান আনওয়ান্টেড হতে পারে না। ভুল করে হোক ঠিক হোক, আপনি ওনার সন্তান। চুপ করো। ওই লোকটা আমার বাবা বলতে ঘৃণা করে। যে লোক এক ঝড় বৃষ্টির রাতে তার 9 মাসের সন্তান সম্ভবা স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিতে পারে, আমি তাকে কোনোদিনও আমার বাবা বলে মানব না। হিয়া প্রচণ্ড পরিমাণ অবাক হয়। তারপর কি হয়েছিল? মা কোথায় গিয়েছিল ওই অবস্থায়? সেদিন আমার জন্ম হয়েছিল পূর্ব মেদিনীপুরে একটা সরকারি হাসপাতাল পেয়ে। সেই খবর ওই লোকটার কাছে পৌঁছায়। উনি খুব খুশি হয়েছিলেন। ছেলে হয়েছে, ওনার বংশধর এসেছে। তাই লুকিয়ে হাসপাতাল থেকে আমাকে নিয়ে চলে যায় ওনার বাড়ি। আমাকে আর আমার মায়ের মধ্যে দূরত্ব সৃষ্টি করে দেয়। আপনার মা এখন কোথায়? রিহাবে। মানে? কি হয়েছিল তারপর? কি আর হবে? ছেলেকে হারিয়ে শোকে কষ্টে পাগল হয়ে গেল আমার মা। কি বলছেন কি? ওনার সাথে আপনার কিভাবে দেখা হলো? কিভাবে পেলেন ওনার খবর? দিদুনের মাধ্যমে। আমার যখন 10-12 বছর বয়স, তখন আমি মায়ের একটা ডায়েরি পাই স্টোর রুম থেকে। সেখান থেকে পুরোটা জানতে পারি ওই লোকটা আর ওনার বউ মিলে আমার মাকে কতটা কষ্ট দিয়েছে। তখনই অবগত হয়ে দিদুনের ফোন নম্বর পাই, ঠিকানা জানতে পারি। একদিন স্কুল থেকে যাবার নাম করে বেরিয়ে মামার বাড়ি গিয়েছিলাম। আমার বৃদ্ধা দিদা আমাকে সেদিন নিয়ে গিয়েছিল মায়ের কাছে। তারপর থেকে আমি দিদুনের কাছে থাকি।
ওই লোকটা ফিরিয়ে নিয়ে যেতে এসেছিল, কিন্তু আমি যাইনি। উনি মাসে মাসে টাকা পাঠিয়ে দিতেন আমার পড়াশোনার জন্য। আপনার পড়াশোনার খরচ উনি চালাতে তাতে রূপকথাদির মা আপত্তি করতেন না? ছোটবেলা থেকে খুব মেধাবী স্টুডেন্ট ছিলাম। দাদাভাই মানে রূপঙ্কা চ্যাটার্জি কোনোরকম টেনে টুনে পাশ করেছিলেন, তাই উনি ভাবতেন আমাকে বড় মাস্টার, ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানাবেন। খুব প্রেশারাইজ করতেন। তাই একদিক দিয়ে দেখতে গেলে আমাকে ডাক্তার বানানোই ওনার হাত আছে। নিজের কার্যসিদ্ধি হোক বা অন্য কিছু, ওনার জন্যই আমি ডাক্তার হয়েছি। এবার আমার ঋণ শোধ করার পালা। উজান হিয়ার হাঁটুতে মাথা দিয়ে শুয়ে আছে। উজান মুচকে এসে হিয়ার মাথাটা তোলে। এবার বলো, এত কিছু জানার পর কি তুমি আমার সাথে থাকবে সারা জীবন? হিয়ার হাতের উল্টে পিছন দিয়ে চোখের জলটা মুছে নেয়। মুখে একটা হাসি টেনে বলে, আমাকে মায়ের সঙ্গে দেখা করাবেন? করাবো। তার আগে তুমি আমার প্রশ্নের উত্তর দাও। আপনার মাকে মা বলে ডাকছি, এরপরও কি আপনি জানতে চান আমি আপনার সঙ্গে থাকবো কিনা? ইজান হিয়া উজান হিয়াকে নিজের পায়ের কাছ থেকে তুলে বিছানার উপর বসায়। হিয়ার কপালে একটা স্নেহ চুম্বন এঁকে দেয়। হিয়া আবেশে চোখ বন্ধ করে নেয়। থ্যাংক ইউ আমার জীবনে আসার জন্য। ইউ আর মাই ফেয়ারি কুইন। কবে দেখা করাবেন মায়ের সাথে? মাকে আর দিদুনকে এবার আমার ফ্ল্যাটে নিয়ে আসবো। আর থাকতে দিব না ওখানে। এতদিন বাইরে ছিলাম, কিছু করতে পারিনি। এবার আমার জীবনে ৩ জন স্পেশাল মানুষকে আমার কাছে রাখবো। ৩ জন, মা, দিদুন ২ জন, আর এই ৩ নম্বর জনটা কে? তুমি, আমার একমাত্র বউ। এখনো বিয়ে হয়নি। খুব তাড়াতাড়ি তোমাকে নিজের কাছে নিয়ে চলে আসবো। আগে ভাইয়ার বিয়ে বৌদি এনে তারপর আমি বিয়ে করব। হঠাৎ দরজায় টোকা পড়ে বিঘ্ন ঘটে হিয়া উজানের কথোপকথনে। একে অপরের মুখের দিকে তাকায়। ভাইয়া আবার এলো কেন? তোমার ভাইয়া মনে হয় সন্দেহ করছে। হিয়া, আমি, দরজা খোলো। দরজার ওপাশ থেকে রূপকথার আওয়াজ শুনে হিয়া উজানের দিকে তাকায়। লুকন, তাড়াতাড়ি লুকন, রূপকথা দিয়ে আসছে। উজানের কোনো ভ্রুক্ষেপ নেই। এককভাবে নিশ্চিন্তে বসে আছে। কি হলো লুকান? দিদিভাই জানে আমি এখানে। দরজাটা গিয়ে খোলো। দিদিভাই? মানে রূপকথাদি জানে? দিদিভাইকে ভিতরে আনো, তারপর সব বলছি। হিয়াকে আস্তে করে দরজার ছিটকিনি খুলে রূপকথাকে ভিতরে ঢুকে আবার দরজা লক করে দেয়। রূপকথা উজানের কাছে গিয়ে উজানের গালে হাত রাখে। কেমন আছিস ভাই? তোকে কত বছর পর দেখলাম। দেখার ইচ্ছে থাকলে ঠিকই দেখতে পেতি। মুঠোফোন নামক একটা বস্তুতে যে হোয়াটসঅ্যাপ নামে একটা অ্যাপ্লিকেশন থেকে ভিডিও কল হয়, সেটা তুই জানিস কথা? খোঁজ নেওয়ার ইচ্ছে থাকলে মানুষ এইভাবে বলে। রাগ করিস না ভাই। আমি মানছি এটা আমার দোষ। আমি চাইলেও তোর খোঁজ রাখতে পারতাম, কিন্তু আমি চাইনি। মা আমাকে বলেছিল তোর সাথে, বড় মার সাথে কোনো যোগাযোগ না রাখলে, না হলে বাবার ক্ষতি করে দিবে। তবু আমি লুকিয়ে লুকিয়ে ৫-৬ বার বড় মার সাথে দেখা করে এসেছি। ঠিক আছে, এবারের মতো ক্ষমা করে দিলাম, কারণ তুই হিয়ার কাছে আসতে আমাকে সাহায্য করেছিস। এতক্ষণে ভাই বোনের মাঝখানে ঢুকতে না চাইলেও উজানের শেষ কথাটা ঢুকতে বাধ্য হইয়া। রূপকথাদি সাহায্য করেছে মানে? রূপকথাদি, তুমি সব জানতে? রূপকথা আর একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলে। সেদিন তোমার ফোন কাটার পর রুমে গিয়ে আমি ভাইয়াকে ফোন করি, তখনই সব কিছু প্ল্যান করি। তারপর রাগ কিভাবে ভাঙানো যায় তার। মানে তুমি জানতে উনি এসেছেন কলকাতায়? হ্যাঁ। তা তোমাদের সব মান অভিমান মিটেছে তো? হিয়া লজ্জায় মাথা নিচু করে ফেলে। রূপকথা যা বোঝার বুঝে যায়। তাহলে ভাই, তুই এখন যা, অনেক রাত হয়েছে। রাস্তাঘাটে কেউ নেই, সাবধানে যাবি। কিন্তু গেটে তো সিকিউরিটি আছে। আসার সময় বাড়ির পিছন দিয়ে এসেছিলি, এখনও পিছন দিয়ে যাবি। ওখানে একটা সিকিউরিটি ছিল, তোকে ক্লোরফর্ম স্প্রে করে অজ্ঞান করে এসেছি। এখনও তো অজ্ঞান হয়ে আছে, সেই সুযোগে চলে যাও। সাবধানে যাবেন। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। চলবে। প্রথম পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।